প্রিয় ছাত্রছাত্রী, এলিটে সকলকে স্বাগত। আমি তোমাদের আমিনুদ্দিন স্যার, রাষ্ট্রবিজ্ঞানের টিচার। আজকে আমরা চতুর্থ সেমিস্টারের প্রথম ক্লাস শুরু করতে চলেছি। এর আগে তোমরা থার্ড সেমিস্টারের ক্লাস করেছিলে এবং সেখানে তোমাদের এমসিকিউ বেসিসে সমস্ত কিছু কোশ্চেন ছিল, কিন্তু এবার কিন্তু তোমাদের এমসিকিউ বেসিসে কিন্তু কোশ্চেন নেই। এবার তোমাদের ডিপলি এবং ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ এবার ব্রড কোশ্চেন রয়েছে, 6 মার্কের রয়েছে, 4 মার্কের রয়েছে এবং 2 মার্কের রয়েছে। তাই তোমাদের এবার কিন্তু ভালোভাবে বিস্তারিতভাবে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, যেটা এমসিকিউ প্যাটার্নে কিন্তু খুব সহজেই পড়াশোনা করা যায় এবং খুব সহজেই হয়ে যায়। কিন্তু এবার তোমাদেরকে ব্রড কোশ্চেন লিখতে হবে এবং এটাই তোমাদের ফাইনাল সেমিস্টার। তাই আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম ক্লাস শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব, এটা কখন উদ্ভব ঘটলো? আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব 1919 সালে, অর্থাৎ 1920-র দশকে আর কি, বা প্রথম দশকে 1920 সালের দিকে আর কি, সেই সময় শুরু হয়ে যাচ্ছে আদর্শবাদের ধারা। আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদ, এর জনক হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসন হচ্ছে এর জনক। আদর্শবাদের জনক হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসন আদর্শবাদের জনক এবং উড্রো উইলসনের হাত ধরে, উড্রো উইলসন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন সেই সময়, তৎকালীন সময়ে 1919 সালের দিকে, এবং সে সময় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের একটা ঘাত প্রতিঘাত, অনেক আঘাত, যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, বিশ্ব একটা অশান্তির জালে জর্জরিত ছিল। তাই বিশ্বকে শান্তি আনার জন্য আদর্শবাদের তত্ত্বের উদ্ভব ঘটছে। আদর্শবাদ নৈতিকতার কথা বলে, আদর্শবাদ শান্তির কথা বলে, আদর্শবাদ সহযোগিতার কথা বলে, আদর্শবাদ মানবিকতার কথা বলে, মানবিক মূল্যবোধের কথা বলে। আদর্শবাদ যুদ্ধ পছন্দ করে না, এরা যুদ্ধকে এড়িয়ে যেতে চায়। এরা যুদ্ধকে এড়িয়ে যেতে চায় এবং বিশ্বকে একটা শান্তির বাতাবরণ, শান্তির বার্তা দিতে চায়। বিশ্ব শান্তিতে চলুক, বিশ্ব শান্তির দ্বারা পরিচালিত হোক, বিশ্ব সহযোগিতার দ্বারা পরিচালিত হোক, বিশ্ব রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক সম্পর্ক, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক, এই সমস্ত শান্তি সহযোগিতাতে বিশ্বাসী তারা। কারণ উড্রো উইলসন সেই সময় যুদ্ধের ঘাত প্রতিঘাত, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং 1919 সালের দিকে, 18 সাল দিকে শেষ হচ্ছে। এই টানা 4-5 বছর যুদ্ধ চলার পর বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, বিশ্ব একটা অশান্তির জালে ছিল। তাই বিশ্বকে কি করে শান্তি আনা যায়, কোন পদ্ধতিতে বিশ্বকে শান্তি আনা যায়, সেই পদ্ধতি বিশ্বের রাষ্ট্রের নায়কগুলো খোঁজার চেষ্টা করছিল। সেক্ষেত্রে উড্রো উইলসন এখানে প্রধান ভূমিকা পালন করেছিল এবং উড্রো উইলসন এর হাত ধরে, মানে উড্রো উইলসন যে রাষ্ট্রবিজ্ঞানী, মানে একজন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন সেই সময়, তার হাত ধরেই আদর্শবাদের তত্ত্বের উদ্ভব ঘটছে। এবং এমনকি তিনি আন্তর্জাতিক সম্পর্কের জনক বলা যায় তাকে, আন্তর্জাতিক সম্পর্কের জনকও তাকে বলা যায়। তো উড্রো উইলসন, আমরা দেখবো যে আন্তর্জাতিক রাজনীতিতে তারা কিসের কথা বলে? আইনি কাঠামোর কথা বলে, আন্তর্জাতিক সহযোগিতার কথা বলে, মানবিক মূল্যবোধের কথা বলে।
মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আইনি কাঠামো অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্রাকচার, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটা এখন আছে, সেই সময় প্রথমে ছিল লিগ অফ নেশনস। আর এই লিগ অফ নেশনসটা গঠন করেছিল উড্রো উইলসন। উড্রো উইলসনের হাত ধরে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এক জায়গায় মিলিত হয়ে তারা লিগ অফ নেশনস গঠন করেছিল বিশ্বকে শান্তি আনার জন্য। তাহলে এই আদর্শবাদ কিসের উপর গুরুত্ব দেয়? সহযোগিতামূলক একটা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক ব্যবস্থা। আন্তর্জাতিক ব্যবস্থা একটা সহযোগিতা, কোঅপারেশন, রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা করা হোক, একে অপরের সঙ্গে সম্পর্ক, একে অপরের সঙ্গে নির্ভরশীলতা, বাণিজ্যিক সম্পর্ক, এগুলোকে বেশি করে গুরুত্ব দেয় এই তত্ত্ব, এই আদর্শবাদী তত্ত্ব। তাহলে এই আদর্শবাদী তত্ত্ব সম্পর্কে আমরা এবার আলোচনা করব। আদর্শবাদ কি? আদর্শবাদের সংজ্ঞা। আদর্শবাদ এমনই একটা দৃষ্টিভঙ্গি যেখানে আন্তর্জাতিক রাজনীতির নীতিকতার কথা বলে, নৈতিকতার কথা বলে, আইনের কথা বলে, মানবাধিকারের কথা বলে, এছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলির উপর তারা জোর দেয়। আন্তর্জাতিক আইন, নীতিকথা, সহযোগিতা এবং আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা বলতে এখানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যারা আর কি জাতিপুঞ্জ এখন যেটা আছে, এবং এই জাতিপুঞ্জের অধীনে অনেকগুলো সংস্থা আছে, হু আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, ইউনিসেফ আছে, সাধারণ সভা, এগুলো আছে। তো এই সমস্ত আন্তর্জাতিক সংস্থার উপর তারা বিশ্বাসী, কারণ এগুলোর মাধ্যম দিয়েই বিশ্বকে শান্তি আনা যাবে, বিশ্বকে পিসফুল করা যাবে, বিশ্বে যুদ্ধ এড়ানো যাবে, বিশ্বকে যুদ্ধমুক্ত করার জন্য এই সমস্ত সংস্থাগুলোর গুরুত্ব রয়েছে, যেটা আদর্শবাদী তত্ত্ব বলছে, আদর্শবাদ বলছে। ঠিক আছে? তাহলে আদর্শবাদী তত্ত্ব বিশ্বকে যুদ্ধ এবং সংঘাত থেকে এড়ানোর জন্য, অর্থাৎ তারা বলে যে বিশ্বে যুদ্ধ এবং সংঘাত অনিবার্য নয়, বিশ্বে যুদ্ধ এবং সংঘাত কিন্তু একেবারে বাধ্যতামূলক নয়, এটা ঠিক নয়, যুদ্ধ করতেই হবে এটা কিন্তু কোনো মানেই হয় না, বা সংঘাত, যুদ্ধ এগুলো কোনো মানেই হয় না। যুদ্ধকে বাদ দিয়েও সহযোগিতার মাধ্যম দিয়ে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যম দিয়ে বিশ্বে শান্তি আনা যায়, মানুষ বা বিশ্বের রাষ্ট্রগুলির মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়, আন্তর্জাতিক রাষ্ট্রগুলি পরিচালনা করা যায়। যুদ্ধই শেষ কথা নয় এরা কিন্তু বলে। তার মানে আদর্শবাদী তত্ত্ব এরা বলছে যে যুদ্ধই সবকিছু নয়, যুদ্ধ করলে কিন্তু উভয় পক্ষেরই ক্ষতি হবে, লাভ কারো হবে না, উভয় পক্ষেরই ক্ষতি হবে। যুদ্ধ করলে কি ক্ষতি হবে? রাষ্ট্রগুলোর মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ধরো না বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ, আমি এক্সাম্পল বলছি, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক করে 200 কোটি টাকা আর্নিং করে, আর ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করে বা ভারত বাংলাদেশ থেকে 500 কোটি টাকা প্রত্যেক বছর আর্নিং করে বা প্রত্যেক বছর ইনকাম করে। তাহলে যুদ্ধ যদি করে তাহলে তাদের বাণিজ্য ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে 500 কোটি টাকা আর 200 কোটি টাকা, তারাও 200 কোটি টাকা পাবে না, এরও 500, ভারতেরও 500 কোটি টাকা বন্ধ হয়ে যাবে। তার মানে যুদ্ধ করে কোনো লাভ হবে না। তাই এরা বলছে যুদ্ধকে এড়িয়ে যাওয়া উচিত, যুদ্ধই অনিবার্য নয়, শান্তি সহযোগিতার মধ্যেই আন্তর্জাতিক রাজনীতি পরিচালনা করা উচিত, এটাই বলছে। আদর্শবাদ সম্পর্কে আলোচনা করলে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্বের আমরা যদি আলোচনা করি, তাহলে এর বেশ কিছু বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাবো। সেগুলো কি? প্রথম হচ্ছে নৈতিকতা, নৈতিক ও মূল্যবোধের গুরুত্ব। আদর্শবাদ সবসময় নীতিমালা, নৈতিকতা ইত্যাদির উপর বিশ্বাস করে বা ইত্যাদির উপর তারা ভরসা করে। তারা মানবাধিকারের উপর গুরুত্ব দেয়, তারা ন্যায় বিচারের উপর গুরুত্ব দেয়, তারা সমতার উপর গুরুত্ব দেয়। অর্থাৎ তারা ন্যায় বিচার, সমতা, সবার সঙ্গে সমান আচরণ, রাষ্ট্রগুলোর সঙ্গে সমান বিহেভিয়ার করা, রাষ্ট্রগুলোর সঙ্গে একে অপরের মধ্যে ন্যায় বিচার, ন্যায্যতা তৈরি করা, বিশ্বে মানবাধিকার ছড়িয়ে পড়ুক, মানুষের অধিকার যাতে মানুষ পায়, মানুষ মানুষকে যাতে না মারে, যুদ্ধে বোম মারামারি হয় যার ফলে কি হয়? মানব হত্যা হয়। আমরা
রিসেন্ট যে যুদ্ধগুলো দেখতে পাচ্ছি, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এছাড়াও ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ, কত মানুষ মরছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষের খাদ্যের অধিকার, চলার অধিকার, মানুষের জীবনের অধিকার, শিক্ষার অধিকার সব কিছু নষ্ট তছনছ হয়ে যায়। আদর্শবাদ কিন্তু মানবাধিকারের কথা বলে, তার মানে তারা যুদ্ধকে এড়িয়ে যেতে চায়। তারা কখনোই চায় না পৃথিবী যুদ্ধোত্তর পরিস্থিতি তৈরি হয়ে যাক, পৃথিবীটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যাক। তারা যুদ্ধকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেই কথাই বলে। তার মানে মানবাধিকার মানে মানুষের অধিকারের কথা বলে তারা। মানুষের অধিকার, যুদ্ধের মধ্যে তো আর মানুষের অধিকার হয় না, যুদ্ধে তো মানুষের অধিকার নষ্ট হয়ে যায়। তাহলে এরা মানব অধিকারে বিশ্বাসী, সমতায় বিশ্বাসী, রাষ্ট্রগুলো সমান আচরণ করুক, রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে সমান ব্যবহার করুক, পিসফুল কোএক্সিস্টেন্স হোক, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান হোক, এই সমস্ত বিষয়ের উপর তারা জোর দেয়। তারা যুদ্ধকে একেবারে এড়িয়ে যেতে চায়। আন্তর্জাতিক আইনের কথা বলছে, আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠান, যেখানে জাতিসংঘের কথা বলা হচ্ছে। জাতিসংঘ লিগ অফ নেশনস 1919 সালে গঠিত হচ্ছে এই আদর্শবাদের হাত ধরে। আদর্শবাদী তত্ত্বের হাত ধরে লিগ অফ নেশনস গঠন করা হলো। কেন লিগ অফ নেশনস গঠন করা হলো? এই জন্যই গঠন করা হলো কারণ প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি করলো। চারিদিকে যুদ্ধময় পরিস্থিতি, মানুষের হাহাকার, মানুষের মৃত্যু যন্ত্রণা, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাওয়া, রাষ্ট্রগুলোর অর্থনৈতিক দিক থেকে ব্যাপক সংকট, এই সমস্ত ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায়। তাহলে এই ক্ষয়ক্ষতি এবং যুদ্ধকে এড়িয়ে যাওয়ার জন্য, বিশ্বকে শান্তি বয়ে আনার জন্য, বিশ্বে একটা শান্তির পরিবেশ তৈরি করার জন্য, বিশ্বকে একটা শান্তির বিশ্ব, একটা সহযোগিতার বিশ্ব, এগুলোকে করার জন্য জাতিসংঘ গঠন করা হলো, লিগ অফ নেশনস, যেটা উড্রো উইলসনের হাত ধরে হচ্ছে। এই জাতিসংঘ আমার কখন গঠিত হচ্ছে? 1919 সালে উড্রো উইলসনের হাত ধরে। উড্রো উইলসনের হাত ধরে উড্রো উইলসনের হাত ধরে জাতিসংঘ গঠন করা হচ্ছে। জাতিসংঘ 1919 সাল থেকে 1939 সাল পর্যন্ত চলছিল, ঠিক আছে। পরবর্তীকালে আবার আদর্শবাদের ব্যাপক সমালোচনা হয়, আদর্শবাদ তলানিতে চলে যায়, এসব পরে আমি ডিসকাস আবার করছি। কিন্তু আমি দেখব যে আদর্শবাদের বৈশিষ্ট্যটা কি, আদর্শবাদ কিসের উপর ডিপেন্ড করে, আদর্শবাদ কি বলতে চায়। তাহলে তারা জাতিসংঘ মানে আন্তর্জাতিক সংস্থায় বিশ্বাসী, আন্তর্জাতিক আইনে বিশ্বাসী, আন্তর্জাতিক আদালতে বিশ্বাসী। আন্তর্জাতিক আদালত যেমন আইসিজে আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বর্তমানে আছে, এছাড়াও আছে আইসিসি আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল মানে যুদ্ধে মানে হত্যা করছে, এটাকে ক্রিমিনাল বলা হচ্ছে, ওয়ার ক্রিমিনাল বলা হয়, ওয়ার ক্রিমিনাল, যেখানে কোনো রাষ্ট্র মানুষকে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের নীতিগুলোকে লঙ্ঘন করলো, যুদ্ধ করতে গিয়ে তারা বেসামরিক নাগরিককে হত্যা করে, তখন সেটা ওয়ার ক্রিমিনালে পড়ে যায়, আইসিসিতে তার মামলা হয়, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বিশ্বের রাষ্ট্রগুলো মানবাধিকার লঙ্ঘন করছে কিনা সেগুলোর বিচার করে, ঠিক আছে। তাহলে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপর এরা বিশ্বাসী, এরা চায় বিশ্বে একটা আন্তর্জাতিক আইন থাক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাক। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এগুলোর দ্বারাই বিশ্ব শান্তি বয়ে নিয়ে আসবে, বিশ্বকে নিয়ন্ত্রণ করা যাবে, রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে, যুদ্ধকে থামানো যাবে। এই সমস্ত মূলত এই সমস্ত নীতির উপর তারা কিন্তু বিশ্বাসী। শান্তি সহযোগিতা, আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদী তত্ত্ব কিসে বিশ্বাস করে? তারা শান্তিতে বিশ্বাস করে, তারা সহযোগিতায় বিশ্বাস করে, তারা যুদ্ধ চায় না, তারা বাণিজ্যিক সহযোগিতা, রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, এগুলোর উপর তারা বিশ্বাসী। তার জন্য
তারা তারা বলছে যে এই শান্তি এবং সহযোগিতার মাধ্যমে কি হয়, যুদ্ধ এবং সংঘাত এড়ানো যায়, যুদ্ধ সংঘাতকে অ্যাভয়েড করা যায়। যুদ্ধ সংঘাতকে কিভাবে আমরা এড়িয়ে যাব, আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, রাষ্ট্রগুলোর মধ্যে একটা বার্তালাপ, একটা আলোচনা এবং কূটনৈতিকভাবে তাদের সঙ্গে আলোচনা করা, এছাড়াও তাদের সঙ্গে সহযোগিতার পরিবেশ তৈরি করা। তারা যুদ্ধ না করে তারা সহযোগিতা করবে, একে অপরের সঙ্গে সহযোগিতা। এই সহযোগিতা এবং শান্তির মাধ্যম দিয়ে কিন্তু রাষ্ট্রগুলোতে যুদ্ধ সম্ভব, মানে বন্ধ করা যায়, যুদ্ধকে এড়িয়ে যাওয়া যায়, এই কথা কিন্তু বলছে। এছাড়াও বলছে দেখো মানব মানব প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি। আদর্শবাদী দৃষ্টিভঙ্গি হিউম্যান নেচার নিয়ে কি বলছে, এরা মানুষের প্রকৃতি নিয়ে কি বলছে, এরা বলছে হিউম্যান নেচার পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ, মানে এরা মানুষকে, বা তারা মনে করে মানুষ রাষ্ট্র স্বভাবগতভাবে সহানুভূতিশীল, শান্তিকামী। মানুষই শান্তি নিয়ে আসতে পারে, মানুষের মধ্যে সিম্প্যাথি থাকে, মানুষের মধ্যে সহানুভূতি থাকে, মানুষের মধ্যে পিসফুল ভাবনাটা থাকে। তাহলে রাষ্ট্রগুলো যুদ্ধ না করে রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে কি করবে, তারা শান্তিপূর্ণভাবে কি করবে, সহানুভূতিশীল ভাবে, মানে রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে। তারা রাষ্ট্রগুলোকে সিম্প্যাথি দেখাবে, একে অপরের রাষ্ট্রগুলো পারস্পরিকভাবে সিম্প্যাথি দেখাবে, সহানুভূতি দেখাবে। এবং এই যে সহানুভূতি কারা করবে, রাষ্ট্রগুলো কারা চালাচ্ছে, রাষ্ট্রগুলো চালাচ্ছে মানুষ। তাই মানুষ শান্তিকামী, মানুষ সহানুভূতিশীল, মানুষের মধ্যে আদর্শ আছে, মানুষের মধ্যে নৈতিকতা আছে, এরা কিন্তু এই কথাগুলো বলছে। এই মূলত আদর্শবাদী তাত্ত্বিকরা বলছে যে মানুষের মধ্যে সিম্প্যাথি, এই বোধটা আছে, মানুষের মধ্যে দয়াবোধ আছে, মানুষের মধ্যে শান্তিপূর্ণ ভাবনাটা আছে, মানুষের বিবেক আছে। তাই তারা বিবেক দিয়ে এই বিশ্বকে শান্তি নিয়ে আসতে পারে, এই কথাগুলো তারা বলছে। বিবেক দিয়ে তারা রাষ্ট্রগুলোর মধ্যে সিম্প্যাথি বা সহানুভূতির মাধ্যম দিয়ে রিলেশন বা সম্পর্ক, বা এই সম্পর্কের মাধ্যম দিয়ে তাদের যে শান্তিপূর্ণ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো তারা নিয়ে আসতে পারে। কারা, মানুষ। তাই মানুষের স্বভাব শান্তিপূর্ণ, সহানুভূতিশীল, এরা কিন্তু বলছে। জাতীয় স্বার্থের পরিবর্তে সাধারণ মানবতার কথা বলে। তাহলে এরা মানবতার কথা বলে, এরা কিসের কথা বলে, মানবতার কথা বলে, মানবতা। অর্থাৎ এরা হিউম্যানিটিকে জোর দেয়, হিউম্যানিটি। আর কি, কোঅপারেশন, আমি যেটা আগে বললাম। তারপরে যে এথিক্স, এরা নীতির উপর জোর দেয়, এরা সহযোগিতার উপর জোর দেয়, এরা সিম্প্যাথির উপর জোর দেয়, এরা পিসফুলের উপর জোর দেয়, এবং এরা মানবতার উপর জোর দেয়। এরা মানুষকে আগে ভাবে, মানবতার উপরে আর কিছু হতে পারে না। এরা বলে যে যুদ্ধ করলে মানবতা থাকে না, যুদ্ধে মানুষের মৃত্যু হয়, যুদ্ধে মানুষের সম্পদ নষ্ট হয়ে যায়, যুদ্ধে মানুষ ধ্বংস হয়ে যায়, বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়। এগুলোকে তারা মোটেও তারা পছন্দ করে না। এরা বলে এগুলোকে এড়িয়ে গিয়ে রাষ্ট্রগুলো যদি সহযোগিতার পরিবেশ তৈরি করে, রাষ্ট্রগুলোর মধ্যে যদি নীতি নৈতিকতা তৈরি হয়, রাষ্ট্রগুলোর মধ্যে যদি সহানুভূতি তৈরি হয়, তাহলে যুদ্ধ এড়ানো সম্ভব। এবং এরা যুদ্ধ থেকে মূলত মানবতার উপর জোর দেয়, মানব শান্তি থাকবে পৃথিবীতে, পৃথিবীতে মানুষ বেঁচে থাকুক, এই ধরনের চিন্তা ভাবনায় তারা বিশ্বাসী। এরা আদর্শে বিশ্বাসী, এরা মূলত একটা মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, মানবিক আদর্শবোধ, আদর্শ, নীতি, নৈতিকতা, সহযোগিতা, বন্ধুত্ব, এই সমস্ত বিষয়ের ওপর আদর্শবাদী তত্ত্ব জোর দেয়। আদর্শবাদের ইতিহাস এবং বিকাশ। আদর্শবাদের আমরা ব্যাকগ্রাউন্ডটা জানবো, যে কিভাবে আদর্শবাদী তত্ত্বের উদ্ভব ঘটলো, কাদের হাত দিয়ে আদর্শবাদ আন্তর্জাতিক রাজনীতিতে পদার্পণ করলো, এবার আমরা জানবো। আমরা
আগেই বলেছি যে আদর্শবাদী তত্ত্ব প্রথম বিশ্বযুদ্ধের পরে আদর্শবাদী তত্ত্বের উদ্ভব হয়। প্রথম বিশ্বযুদ্ধে যখন পৃথিবী ধ্বংসের যজ্ঞ, পৃথিবী ধ্বংসের পরিণত হয়েছে, পৃথিবীতে আগুন নিয়ে খেলা হয়েছে, বোমা অস্ত্র এগুলো নিয়ে খেলা হয়েছে, মানুষের হাহাকার মৃত্যু, তাহলে পৃথিবী একটা অশান্ত পৃথিবী তৈরি হয়েছে। তাহলে এই অশান্ত পৃথিবীকে কিভাবে শান্ত করা যায়, এই যে ভাবনা, সেটা কিন্তু 1919 সালের দিকে মূলত প্যারিসে শান্তি চুক্তির মাধ্যম দিয়ে হচ্ছে। উড্রো উইলসনের হাত ধরে এই যে চিন্তা ভাবনা, আদর্শবাদ, শান্তি, এই সমস্ত ভাবনা কিন্তু আসছে। আদর্শবাদের জন্ম হচ্ছে কিন্তু 1919 সালের দিকে এই আদর্শবাদের জন্ম হচ্ছে, এবং তারা মনে করছে বিশ্বে যুদ্ধ বন্ধ করার জন্য আমাদেরকে নেগোসিয়েশন করতে হবে, আলোচনা করতে হবে, সহযোগিতা করতে হবে, বন্ধুত্ব করতে হবে। এছাড়াও তারা মনে করছে যে যুদ্ধকে বন্ধ করার জন্য বেশ কিছু নীতি দরকার। যুদ্ধকে বন্ধ করার জন্য আমাদের কিছু নীতি তৈরি করতে হবে, যে সমস্ত নীতির দ্বারা যুদ্ধগুলো বন্ধ করা সম্ভব হবে। আমরা একটা ছাদের তলায় আসব, আমরা একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করব, যেই সংগঠনটা নাম হচ্ছে লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস বা জাতিসংঘ। কখন হলো? 1919 সালের দিকে লিগ অফ নেশনস বা জাতিসংঘের উদ্ভব ঘটলো। এই জাতিসংঘের কাজ কি? বিশ্বে যুদ্ধকে বন্ধ করবে, রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, এই সমস্ত কথাগুলো বলছে। এবং এরা বলছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র অপর একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করবে না, রাষ্ট্রগুলোকে গণতন্ত্র হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র মানে শান্তিতে বিশ্বাস করে, তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি শান্তিতে বিশ্বাস করে, তাহলে অন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি সেও শান্তিতে বিশ্বাস করবে, তাহলে এর যেমন শান্তিতে বিশ্বাসকারী ও তেমন শান্তিতে বিশ্বাস করবে, তাহলে উভয়ে কিন্তু আর যুদ্ধে আসবে না। তার মানে পৃথিবীকে একটা গণতন্ত্র আনার কথা বলছে, এবং এরা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রগুলো পরিচালিত হোক। এই সমস্ত বিষয়ের উপর তারা জোর দিচ্ছে, এবং তারা বলছে যে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন, এর জন্য কতগুলো নীতি দরকার। সেক্ষেত্রে উড্রো উইলসন লিগ অফ নেশনস গঠনে বেশিরভাগই তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিল। তিনি সামনে সারিতে ছিলেন যে কিভাবে বিশ্বে যুদ্ধ বন্ধ করা যায়। তার জন্য তিনি কি করেন, যে তিনি মূলত 14 পয়েন্ট প্রোগ্রাম, 14 পয়েন্টস, 14 দফা নীতি, তিনি 14 দফা নীতি নিয়ে আসেন। তিনি 14 পয়েন্ট প্রোগ্রাম 14 দফা কর্মসূচি, 14টি নীতি নিয়ে আসেন। আমি বললাম যে যুদ্ধ বন্ধ করার জন্য কতগুলো নীতির দরকার। সেক্ষেত্রে আমাদের যে এই উড্রো উইলসন আমেরিকার রাষ্ট্রপতি তৎকালীন, তিনি বললেন 14টি নীতির কথা বললেন। এই 14টি নীতির দ্বারা তিনি বিশ্বকে বার্তা দিচ্ছেন সহযোগিতার, বিশ্বকে বার্তা দিচ্ছেন যুদ্ধ বন্ধ করার, যে এই নীতিগুলোর উপর যদি আমরা টিকে থাকি তাহলে যুদ্ধ বন্ধ করা সম্ভব। সেখানে আমি কয়েকটা নীতির কথা বলবো, যে প্রকাশ্যে কূটনীতি, সমুদ্রের উপর স্বাধীনতা, আর 3 আন্তর্জাতিক সংগঠন, প্রকাশ্যে কূটনীতি,
গোপন কূটনীতির মাধ্যমে যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। মানে লুকিয়ে লুকিয়ে রাষ্ট্রগুলোর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব গোপন থেকে যাচ্ছে। তাহলে এই গোপন কূটনীতিকে সরাতে হবে এবং কূটনীতি হবে। কূটনীতি মানে হচ্ছে আলোচনা, রাষ্ট্রগুলোর মধ্যে একটা কৌশলগত আলোচনা, রাষ্ট্রগুলোর মধ্যে একটা মানে যুদ্ধ না করে বা কোনো কিছু সম্পর্ক বা কোনো রাষ্ট্রগুলোর মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক এ করার জন্য বা রাষ্ট্রগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব মেটানোর জন্য কতগুলো কৌশল, এই কৌশলগত যে আলোচনা সেটাকে বলা হয় কূটনীতি। হ্যাঁ, এই কূটনীতি আলোচনার মাধ্যম দিয়েই হয়। তাহলে এই যে কূটনীতি রাষ্ট্রগুলোর মধ্যে 1919 সালের আগে দেখা গিয়েছিল যে রাষ্ট্রগুলো গোপনে কূটনীতি করত, লুকিয়ে লুকিয়ে আলোচনা করত, কোনো কিছু প্রকাশ্যে আনতো না। তার মানে বিশ্ব একটা সন্দেহ তৈরি হতো যে তারা কি আলোচনা করছে, তারা কি ধরনের আলোচনা করছে, এগুলো কিন্তু একটা সন্দেহের পরিবেশ তৈরি হতো। উড্রো উইলসন বলছেন যে এই গোপন কূটনীতি মানে এই যে গোপন যে কূটনীতি সেটা কিন্তু বন্ধ করতে হবে এবং আমাদের কূটনীতি হবে প্রকাশ্যে কূটনীতি, মানে মানুষ জানতে পারবে আমরা কি আলোচনা করছি, আমাদের আলোচনা কি সেটা কিন্তু মানুষ জানতে পারবে। তাহলে প্রকাশ্য কূটনীতির কথা কিন্তু বলছে। তাহলে প্রকাশ্য কূটনীতি যদি হয় তাহলে কিন্তু সন্দেহ তৈরি হবে না, যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে। আর গোপন কূটনীতিতে তারা কিন্তু বিশ্বের রাষ্ট্রগুলো সন্দেহ তৈরি করত, এই সন্দেহের জালে জড়িয়ে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। তাহলে এটা কিন্তু মানে করতে হবে প্রকাশ্য কূটনীতি। সমুদ্রের স্বাধীনতা, সমুদ্র সবার জন্য খোলা, এই সমুদ্র অর্থাৎ ভারত মহাসাগর, তারপরে হচ্ছে দেখো আরব মহাসাগর, এই মহাসাগরে সবাই যাওয়া আসা করতে পারবে, কেউ বলতে পারবে না যে এই মহাসাগর আমার। হ্যাঁ, ভারতের মহাসাগর, কিন্তু বিশ্বের রাষ্ট্রগুলো ওই মহাসাগর দিয়ে যাওয়া আসা করতে পারবে, এই স্বাধীনতাটা কিন্তু থাকতে হবে। তাহলে গেলে রাষ্ট্রগুলোর মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হবে। ওই সমুদ্রের মধ্যে দিয়ে মানুষের পণ্য যাবে, একটা রাষ্ট্রের পণ্য আরেকটা রাষ্ট্রে যাওয়া আসা হবে, মানুষের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হবে। তাহলে সমুদ্রের স্বাধীনতা থাকতে হবে, যেটা আগে ছিল না, যার ফলে রাষ্ট্রগুলোর মধ্যে কোনো সম্পর্ক, কোনো সহযোগিতা এগুলো হতোই না। যার ফলে যত সহযোগিতা, যত রাষ্ট্রগুলোর মধ্যে একটা নির্ভরতা বাড়বে, ততই কিন্তু রাষ্ট্রগুলো ফ্রেন্ডলি হবে, রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্ব তৈরি হবে, যুদ্ধ এড়ানো যাবে। আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক সংগঠন গঠন করার কথা বলছে উড্রো উইলসন। কি বলছে? যে লিগ অফ নেশনস, জাতিসংঘ, জাতিসংঘ গঠন করতে হবে। এই জাতিসংঘের একটা ছাদের তলায় সবাইকে আসতে হবে, পৃথিবীর রাষ্ট্রগুলোকে একটা ছাদের তলায় আসতে হবে এবং রাষ্ট্রগুলোর মধ্যে একটা নেগোসিয়েশন, আলোচনা, শান্তিপূর্ণ সহযোগিতা, পারস্পরিক রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, এগুলো কিন্তু এই আন্তর্জাতিক সংগঠনের মধ্য দিয়ে কিন্তু হবে। তাহলে আন্তর্জাতিক সংগঠন গঠন করলে বিশ্বে যুদ্ধ এড়ানো যাবে, এই কথাগুলো কিন্তু তারা বলছে। তো মূলত এই 14 পয়েন্ট প্রোগ্রামের কথা বলতে গিয়ে আমরা তিনটে কথা বলতে পারি, যে এই তিনটে মানে প্রোগ্রাম বা কর্মসূচি যেটা 14 পয়েন্ট প্রোগ্রামের মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে যে উড্রো উইলসনের অবদান। আমরা জানি উড্রো উইলসন আদর্শবাদের জনক, আদর্শবাদের জনক কে? উড্রো উইলসন। তিনি কি করেছেন? আদর্শবাদ জনক হিসেবে পরিচিত, এছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের পক্ষে ছিলেন। তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হোক, ইউএনও হোক, মানে এখন যেটা ইউএনও আছে সেটা আগে ছিল লিগ অফ নেশনস, মানে জাতিসংঘ। তাহলে এই জাতিসংঘ গঠন করা, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গঠন করার পক্ষে তিনি কথা বলেছেন, এটা তার বড় অবদান। নেক্সট যেটা বলছে ইমানুয়েল কান্ট, পারপেচুয়াল পিস, তার বিখ্যাত গ্রন্থ 1795 সালে তার এটা পাবলিশ হয়েছিল। 1795 সালে এই গ্রন্থটা প্রকাশিত হয় এবং পারপেচুয়াল পিস মানে পার্মানেন্ট শান্তি, চিরস্থায়ী শান্তির কথা তিনি বলছেন। কি বলছে? যে চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী শান্তির কথা বলছে। পারপেচুয়াল পিস, চিরস্থায়ী শান্তির কথা 1795 সালে ইমানুয়েল কান্ট তিনি বিশ্ব রাষ্ট্রগুলির সঙ্গে একটা চিরস্থায়ী শান্তির বার্তা তিনি দিচ্ছেন এবং তিনি বলছেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র অপর একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে না।
একটা গণতান্ত্রিক রাষ্ট্র মানে শান্তিতে বিশ্বাসী, তাহলে আরেকটা গণতান্ত্রিক রাষ্ট্র সেও শান্তিতে বিশ্বাসী, যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রগুলো যত গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, রাষ্ট্রগুলো যত গণতন্ত্রকে সঙ্গ নেবে, সেই রাষ্ট্রগুলো যুদ্ধ করবে না। গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করবে না এবং একটা আন্তর্জাতিক সংগঠন গঠন করার কথাই এই পারপেচুয়াল পিসের মধ্যে তিনি বলছেন, অর্থাৎ বিশ্বকে শান্তি আনার জন্য তিনি এই কথাগুলো তিনি বলছেন। হ্যাঁ, এই কথাগুলো বলতে গিয়ে তিনি তার বিখ্যাত গ্রন্থ পারপেচুয়াল পিস, এই গ্রন্থটি মাধ্যম দিয়ে তিনি বিশ্বকে শান্তির কথা বলছেন, বিশ্বকে শান্তির বার্তা দিচ্ছেন, বিশ্বকে সহযোগিতার বার্তা দিচ্ছেন এবং রাষ্ট্রগুলির মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা, সহযোগিতা, আন্তর্জাতিক ব্যবস্থা, এই সমস্ত বিষয়ের উপর তিনি জোর দিচ্ছেন। এছাড়াও তার যে ইমানুয়েল কান্ট, এই ইমানুয়েল কান্টের যে ধারণা, সেটা কিন্তু পরবর্তীকালে মাইকেল ডোয়েল গ্রহণ করেছিল। মাইকেল ডোয়েল, হুগো গ্রোটিয়াস আন্তর্জাতিক আইনের জনক বলা যেতে পারে তাকে, আন্তর্জাতিক আইনের জনক, আন্তর্জাতিক আইনের জনক। তাহলে হুগো গ্রোটিয়াস কে ছিল? আন্তর্জাতিক আইনের জনক। তিনি আন্তর্জাতিক আইনের কথা বলছেন, না মানে কি? আন্তর্জাতিক আইন হলে কি হবে? বিশ্ব রাষ্ট্রগুলো সেই আইনের ভয়ে আইন মেনে চলবে, যুদ্ধ করবে না, যুদ্ধ অপরাধ করবে না, মানবাধিকার লঙ্ঘন করবে না, মানুষকে হত্যা করবে না। ঠিক আছে? তাহলে এই গ্রোটিয়াস ইন্টারন্যাশনাল ল এর কথা বলছে, আন্তর্জাতিক আইনের কথা বলছে এবং তিনি প্রথম আন্তর্জাতিক আইনের ভিত্তি, আন্তর্জাতিক আইনের তত্ত্বের ধারণা তিনি প্রথম দিচ্ছেন। ইন্টারন্যাশনাল ল এর কথা বলছেন, আন্তর্জাতিক আইনের কথা বলছেন। এই আন্তর্জাতিক আইন কি করবে? রাষ্ট্রগুলোকে মানবাধিকার লঙ্ঘন হলে, রাষ্ট্রগুলোর যে মানবাধিকার লঙ্ঘন হয়, রাষ্ট্রগুলো ওয়ার ক্রিমিনালে জড়িত হয়, তাহলে শাস্তি দেবে এবং এই আন্তর্জাতিক আইনের দ্বারা রাষ্ট্রগুলো পরিচালিত হবে। আন্তর্জাতিক আইনের দ্বারা বিশ্বকে শান্তি আনা যাবে, বিশ্ব একটা শান্তির পরিবেশ তৈরি হবে, কারণ আইন মেনে সবাই কিন্তু পরিচালিত হবে, রাষ্ট্রগুলো পরিচালিত হবে। তাই এই আন্তর্জাতিক আইন হুগো গ্রোটিয়াসের ধারণাতেও আমরা আদর্শবাদের ধারণা পাচ্ছি। আদর্শবাদের এবার সমালোচনা। আদর্শবাদ ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। কেন সমালোচিত হচ্ছে? যে আদর্শবাদ বলছে অনেকে যে আদর্শবাদ বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন, বলছে বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন এবং রাষ্ট্রগুলো বরং স্বার্থ রক্ষা করতে গিয়ে যুদ্ধ করে। আদর্শবাদ সমালোচকরা বলছে যে আদর্শবাদ বাস্তব পরিস্থিতিকে তারা বুঝতে পারছে না, তারা কল্পনাতে বিশ্বাসী, তারা বিশ্ব শান্তি 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 এরকম কথা বলছে, কিন্তু রাষ্ট্রগুলো কি আদৌ শান্তি চাইছে? রাষ্ট্রগুলো তো শান্তি চাইছে না, রাষ্ট্রগুলো তো যুদ্ধে বিশ্বাসী। রাষ্ট্রগুলো যুদ্ধ করার জন্যই, শান্তি চায় না বলেই বেশি বেশি করে অস্ত্র তৈরি করছে, শান্তি চায় না বলেই পারমাণবিক বোমা তৈরি করছে। তাহলে আদর্শবাদের বুঝতে পারছে না, আদর্শবাদ কল্পনাতে ভাসছে, আদর্শবাদ স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু বাস্তবটাকে তারা বুঝতে পারছে না। বাস্তবে রাষ্ট্রগুলো কি চাইছে এগুলো কিন্তু তারা আদর্শবাদ কিন্তু বুঝতে পারছে না, সমালোচকরা বলছে। কেন বলছে? কারণ 1919 সাল থেকে 1939 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর ধরে যে শান্তির কথা বলেছিল আদর্শবাদী তত্ত্ব বা আদর্শবাদী তত্ত্বে উড্রো উইলসন থেকে শুরু করে নরম্যান অ্যাঞ্জেলস, এরা যে শান্তির কথা বলেছিল, রাষ্ট্রগুলো কি আদৌ শান্তি চায়? রাষ্ট্রগুলো কি সহযোগিতা কি চায়? সেটা কি বোঝার চেষ্টা করেছে একবারও আদর্শবাদী তত্ত্ব? আদর্শবাদী তত্ত্ব বাস্তবটাকে বুঝুক, তারা বাস্তবটাকে না বুঝে কল্পনায় দ্বারা ফেঁসে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে আদর্শবাদ যে যুদ্ধের
বন্ধের কথা বলল, আদর্শবাদ যে এত শান্তির কথা বলল, কোথায় গেল শান্তি? কোথায় গেল শান্তি? আদর্শবাদ যে বলল বিশ্বকে শান্তি আনা সম্ভব, বিশ্বে যুদ্ধ এড়ানো সম্ভব, লিগ অফ নেশনস তৈরি হয়ে গেলে যুদ্ধ হবে না। এই যে লিগ অফ নেশনস তৈরি হলো, যার ফলে 20 বছর পর 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, লিগ অফ নেশনস ব্যর্থ। আন্তর্জাতিক সংগঠনের যে স্বপ্ন দেখলো তারা, শান্তির স্বপ্ন, পুরোটাই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। টানা 20 বছর ধরে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা টানা পোড়েন চলছিল। কি টানা পোড়েন? যুদ্ধের টানা পোড়েন। রাষ্ট্রগুলো অস্ত্র বৃদ্ধি করছে, রাষ্ট্রগুলো পারমাণবিক বোমা তৈরি করছে, রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা এই 20 বছরের মধ্যে কিন্তু হচ্ছে। শান্তির কথা বললে কিন্তু শান্তি আর আসছে না। তাহলে আদর্শবাদ সমালোচনার মধ্যে পড়ে গেল। কেমন করে পড়লো? কিভাবে পড়লো? 1939 সালে যখন শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরেই আদর্শবাদ একেবারে ব্যাকফুটে চলে গেল। আদর্শবাদ ভিত্তিহীন হয়ে গেল। আদর্শবাদী তত্ত্ব মাঠে মারা গেল। আদর্শবাদী তত্ত্ব যে স্বপ্ন দেখেছিল শান্তি সহযোগিতা, আদতেও রাষ্ট্রগুলো শান্তি সহযোগিতা চায় না। তাই সমালোচকরা বলছে বাস্তবটাকে বুঝতে হবে, বাস্তব ব্যবস্থাটাকে বুঝতে হবে যে রাষ্ট্রগুলো শান্তি চায় কি চায় না। তাহলে তারা কল্পনায় ভাসছিল। আমরা যদি বলতে পারি বর্তমানে আদর্শবাদ তাও অপ্রাসঙ্গিক, কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনো চলছে। আদর্শবাদ তো যুদ্ধের কথা বলে না। তারা বলে যে পৃথিবীতে সংগঠন, আন্তর্জাতিক আইন, ইউনাইটেড নেশন যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে বিশ্ব সংস্থা একটা বা আন্তর্জাতিক সংগঠন, এগুলো করলে যুদ্ধ এড়ানো যাবে, যুদ্ধ বন্ধ হবে। কিন্তু ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন যেটা আর কি, সম্মিলিত জাতিপুঞ্জ গঠন হয়েছে, আন্তর্জাতিক আদালত আছে, তো কই যুদ্ধ তো তাও হচ্ছে, যুদ্ধ তো বন্ধ হচ্ছে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ, এবং বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে একটা অস্ত্রের প্রতিযোগিতা চলতেই থাকছে, আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। তাহলে আদর্শবাদ অবশ্যই এখনো অপ্রাসঙ্গিক যেটা বলতে পারি। সমালোচকরা বলছে যে রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। নিজেদের স্বার্থ যতক্ষণ থাকবে, অর্থাৎ বরং স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা যুদ্ধ করে, নিজেদের স্বার্থ যখনই হারাবে তখনই তারা যুদ্ধে যাবে। অর্থাৎ মানুষের স্বভাবটা হচ্ছে নিজের স্বার্থকে রক্ষা করা, যেটা বাস্তববাদী তত্ত্ব বলছে। নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য তারা যুদ্ধ জড়িত হতে পারে বা হচ্ছে। নিজেদের স্বার্থ যখনই ব্যর্থ হচ্ছে তখনই তারা যুদ্ধ করতে লাগছে। তার জন্য বলছে আদর্শবাদী তত্ত্ব বাস্তবতার অভাব রয়েছে। তারা বাস্তবটাকে বুঝতে পারছে না যে বাস্তবে রাষ্ট্রগুলো কি চাইছে। সেগুলো তারা কিন্তু কল্পনায় বিশ্বাসী, কল্পনার কথা বলছে, শান্তি সহযোগিতা, কিন্তু আদতে বাস্তবে কি রাষ্ট্রগুলো কি সহযোগিতা চাইছে? তারা কি যুদ্ধকে এড়িয়ে যেতে চাইছে? তারা কি নিরস্ত্রীকরণে বিশ্বাসী? এগুলো কিন্তু তারা কিন্তু মূলত কল্পনার সাগরে ভাসছে। তার জন্য বাস্তবতার অভাব কিন্তু রয়েছে। আন্তর্জাতিক অনৈক্য, অর্থাৎ যুদ্ধ যখন শুরু হয়ে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলে বোঝাই গেল যে আন্তর্জাতিক রাজনীতিতে বা ইন্টারন্যাশনাল এরিয়াতে রাষ্ট্রগুলোর মধ্যে একটা ঐক্যের অভাব রয়েছে, রাষ্ট্রগুলোর মধ্যে ইউনিটির অভাব রয়েছে। যেখানে তারা ইউনিটি করার কথা বলেছিল লিগ অফ নেশনস গঠন করার মধ্য দিয়ে, তাহলে এই লিগ অফ নেশনস এর মাধ্যম দিয়ে একটা ইউনিটি তৈরি হবে, তো সেই ইউনিটিটা কিন্তু ভেঙে গেল। তাহলে আন্তর্জাতিক একটা অনৈক্য দেখা দিচ্ছে। এটা হচ্ছে বাস্তববাদ, মানে এটা হচ্ছে আদর্শবাদের একটা ব্যর্থতা, জাতিপুঞ্জের ব্যর্থতা। জাতিপুঞ্জ যুদ্ধ থামাতে পারল না, যার ফলে 1939 সালে জাতিপুঞ্জ ভেঙে চুরমার হয়ে গেল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, যে যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা বললো, যুদ্ধ তো এড়িয়ে যাওয়া গেল না।
তাহলে জাতিপুঞ্জ কিসের জাতিপুঞ্জ, কিসের জাতিসংঘ? জাতিসংঘ ব্যর্থ। তাহলে এটা আমরা বলবো আদর্শবাদের এটা একটা সমালোচনা বা আদর্শবাদের ব্যর্থতা। বাস্তববাদের উত্থান। আদর্শবাদ ব্যাকফুটে চলে গিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্বের উদ্ভব ঘটল। এই বাস্তববাদী তত্ত্ব কি বলে? তারা ক্ষমতায় বিশ্বাসী, তারা রাষ্ট্রগুলোর ক্ষমতার রাজনীতির কথা বলে, তারা রাষ্ট্রগুলোকে পরামর্শ দেয় অস্ত্র তৈরি করার, কারণ যে কোনো মুহূর্তে যুদ্ধ তৈরি হতে পারে, যুদ্ধ লাগতে পারে, তাই যুদ্ধে তোমাকে তৈরি থাকতে হবে। বাস্তববাদ জেগে উঠল 1939 সালের দিকে। কেমন করে? কারণ আদর্শবাদ যুদ্ধে বিশ্বাসী নয়, শান্তি সহযোগিতায় বিশ্বাসী, কিন্তু বাস্তববাদ যুদ্ধে বিশ্বাসী। তারা বলে যে রাষ্ট্রগুলো নিরাপত্তার জন্য অস্ত্র তৈরি করুক। তাহলে তারা বলছে বাস্তববাদ আদর্শবাদের সমালোচনা করে বলছে যে তোমরা যে শান্তির কথা বললে, সেই শান্তি কি এলো? সেই শান্তি কি তোমরা আনতে পারলে না। তাহলে বাস্তববাদ প্রাসঙ্গিক। রাষ্ট্রগুলো বাস্তববাদে বিশ্বাসী, রাষ্ট্রগুলো যুদ্ধে বিশ্বাসী, রাষ্ট্রগুলো ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী। ক্ষমতা কার বেঁচে থাকবে পৃথিবীতে, এই কথাগুলো কিন্তু বাস্তববাদী তত্ত্ব বলছে। তার মানে আদর্শবাদ 1939 সালে ব্যর্থ হয়ে যাচ্ছে আর বাস্তববাদের উত্থান ঘটছে। আদর্শবাদের গুরুত্ব। হ্যাঁ, আদর্শবাদের সমালোচনা থাকলেও আদর্শবাদের গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। কারণ আদর্শবাদের ফলেই ইউনাইটেড নেশন বা জাতিসংঘ গঠিত হয়েছিল, লিগ অফ নেশনস গঠিত হয়েছিল। এই লিগ অফ নেশনসের পরবর্তীকালে আবার ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে জাতিপুঞ্জ গঠন হলো। আদর্শবাদের ফলেই WTO গঠিত হলো, ICC গঠিত হলো। এই সমস্ত সংস্থাগুলো বিশ্বের জন্য কাজ করছে, বিশ্বের শান্তির জন্য কাজ করেছে, বিশ্বের যুদ্ধ থামাতেও অনেকটাই ভূমিকা পালন করেছে। তাই আদর্শবাদ সমালোচনার মুখে পড়লেও আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদ পুরোপুরি অপ্রাসঙ্গিক হতে পারে না। আদর্শবাদ কেন অপ্রাসঙ্গিক হতে পারে না? এই জলবায়ু পরিবর্তন, তার মোকাবিলা করা, বিশ্বে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, মানবাধিকার রক্ষা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু করেছে বা করছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের স্বাস্থ্যের দিকে নজর দেয়, মানুষকে সতর্ক করে রোগ প্রতিরোধের জন্য। তাহলে এগুলো আদর্শবাদের একটা অবদান বলা যেতে পারে। তাই আদর্শবাদ সমালোচনার মধ্যে পড়লেও আদর্শবাদের গুরুত্ব আছে। পুরোপুরি অপ্রাসঙ্গিক আদর্শবাদ তা বলা যেতে পারে না, আমরা কখনোই বলতে পারি না। তো এই ছিল তোমাদের ক্লাস আদর্শবাদী তত্ত্ব, আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদ। তোমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য বা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এই এলিট যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটি তোমরা সকলেই সাবস্ক্রাইব করে নাও। কারণ এই সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী যে ভিডিও, পরবর্তী যে আমার যে ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু পাবে, বা এলিটের যাবতীয় ক্লাসগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তাই সকলেই এই এলিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সকলকে ধন্যবাদ।